হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আমাদের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বিজয়ীকে পেয়ে গিয়েছি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যেটা সংক্ষেপে আমরা বিএনপি বলে থাকি, তারাই কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং 2/3 ভোট পেয়ে কিন্তু সরকারে আসতে চলেছে। আমরা আশা করব যে বিএনপি সরকার এসেই সরকারি চাকরিজীবীদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, অর্থাৎ নবম যে পে স্কেলটি রয়েছে, সেটি তারা বাস্তবায়ন করবে। আমরা সরকারি চাকরিজীবীরা থেমে নেই। আমাদের যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে কি আবদার আমাদের রয়েছে, পরবর্তী নির্বাচিত সরকার কি আপডেট পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে পে স্কেল বাস্তবায়ন রিলেটেড, সেগুলো আমরা জেনে নিব এই ভিডিওতে। আপনারা জানেন পে স্কেল নিয়ে দীর্ঘ 6 মাস ধরে যে নিউজ পোর্টালগুলো কাজ করে যাচ্ছে ইউটিউব চ্যানেলে, তার ভিতরে এডুকেশন হাব বিডি অন্যতম। আপনাদের ভালোবাসায় আমরা 10,000 পরিবার ক্রস করেছি। আপনাদের এমন ভালোবাসা চলতে থাকলে আমরা আরো দূরে এগিয়ে যাব। আপনারা জানেন পে স্কেল রিলেটেড জল না মেশানো অথেন্টিক এবং সত্য নিউজ নিয়ে আমার ইউটিউব চ্যানেল কাজ করে থাকি। তাই যারা পে স্কেল রিলেটেড সত্য নিউজ, অথেন্টিক নিউজ সবার আগে পেতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যতটুকু পেয়েছি এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমাদের পে স্কেলটি বাস্তবায়ন করতে হবে, তার জন্য মহান আল্লাহই আমাদেরকে পথ দেখিয়ে দিতে পারেন। সেজন্য অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই এবং পে স্কেল রিলেটেড সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব প্রেক্ষাপট, কেন আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকার পার হয়ে নির্বাচিত সরকারের কাছে পে স্কেলটি চাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে আন্দোলন চলমান রয়েছে। সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হলো, এটি বাস্তবায়ন করা হয়নি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে। তাদের 6 মাসের একটি মেয়াদ দেওয়া হয় এবং তারা 6 মাস বাকি থাকার 3 সপ্তাহ আগেই কিন্তু তারা তাদের চূড়ান্ত সুপারিশটি রয়েছে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি নিয়ে সারা বাংলাদেশের মানুষদেরকে জানান যে খুব ভালো এবং একটি উচ্চমানের পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি এসেছে। তারা এখন দেখাশোনা করবে কতটুকু বাস্তবায়নযোগ্য এবং অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে বাস্তবায়ন করবে তার জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়ে গিয়েছে। এখন সেটি একটু ঝুলন্ত অবস্থায় রয়েছে, একটি বাস্তবায়ন কমিটি রয়েছে। তারা দেখাশোনা করছে কতটুকু বাস্তবায়ন করলে হয়, কোন অর্থ বছর থেকে বাস্তবায়ন করলে হয়। আমাদের যে 25-26 অর্থ বছর রয়েছে, এখানে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে নাকি পরবর্তী অর্থ বছরে হবে, কোন অর্থ বছরে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ আংশিকভাবে শুরু হবে নাকি পুরো সুযোগ সুবিধা একবারে দিতে পারবে, সেগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছে। নির্বাচন শেষ, নতুন সরকার আসছে, এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকারি চাকরিজীবীরা। আপনারা জানেন যে নতুন একটি সরকার এসেছে, কিন্তু সরকারি চাকরিজীবীরা এবং তাদের যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বসে নেই। তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার রয়েছে তাদেরকে সরকারি চাকরিজীবীদের যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা রয়েছে সেটি তাদেরকে বুঝিয়ে এবং জানিয়ে কিভাবে নবম পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় সেদিকেই কিন্তু হাঁটছে সরকারি চাকরিজীবীরা। নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে দাবি বাস্তবায়নের আবেদন জানানো হবে। ঠিক শুনেছেন, নতুন সরকার প্রধান, অর্থাৎ আমরা আশা করছি জনাব তারেক রহমানই কিন্তু প্রধান হতে যাচ্ছেন বিএনপির এবং তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি, তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তার সাথে সাক্ষাৎ করে সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি জানানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরের দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। এখানে মুখ্য সমন্বয়ক হিসেবে রয়েছে ওয়ারেস আলী এবং তারা চাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা অর্থাৎ জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়ার জন্য। অর্থাৎ তারা এখন একটি সাক্ষাতের উদ্যোগের জন্য এগাচ্ছেন। তারা কিভাবে জনাব তারেক রহমানের সাথে দেখা করতে পারেন এবং তাকে সরকারি চাকরিজীবীদের যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা রয়েছে এবং তাদের যে কাঙ্ক্ষিত নবম পে স্কেলটি রয়েছে সেটি কেন বাস্তবায়ন করা প্রয়োজন, কেন সরকারি চাকরিজীবীরা অনেক অর্থ সংকটে রয়েছেন, সে সবগুলো জানিয়ে তারা তাদের কাছ থেকে আমাদের রাজনৈতিক সরকারের কাছে একটি প্রতিশ্রুতি নিতে যাচ্ছেন যে তারা যেন যত সম্ভব দ্রুত এটি বাস্তবায়ন করতে পারেন। আমাদের যে সংগঠন রয়েছে বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ, সেখান থেকে 7 দফা কর্মসূচিরও কথা বলা রয়েছে এবং 7 দফা দাবির কথা বলা রয়েছে। সেই 7 দফা দাবি কি একটু জেনে নিব এবং সে সংশ্লিষ্ট আমরা জেনে নিব যে বিএনপি পে স্কেল সম্পর্কিত কি বলতে যাচ্ছে। তাদের সব আমাদের নতুন যে সরকার রয়েছে তারা পে স্কেল রিলেটেড কেমন মনোভাব পোষণ করছে সেটি জেনে নিব ভিডিওর শেষ অংশে। তাহলে আমরা এক সংক্ষেপে 7টি যে দাবি রয়েছে সেই দাবিগুলো জেনে নিব। প্রথম দাবিটি হলো নবম পে স্কেল বাস্তবায়ন।
1:4 অনুপাত এবং 12 ধাপে সর্বনিম্ন 35,000 টাকায় বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি ওঠানো হয়েছে। যদিও আমরা জানি যে আমাদের যে জাতীয় বেতন কমিশন 2025 রয়েছে তারা একটি চূড়ান্ত খসড়া দিয়ে দিয়েছে, কিন্তু সেখানে 20,000 টাকা সর্বনিম্ন বেসিক ধরা হয়েছে। 20,000 টাকা সর্বনিম্ন বেসিক অনেকের কাছে অনেক মনে হলো সরকারি চাকরিজীবীদের যারা ঢাকার উপর বা একটি মফস্বল এলাকায় বসবাস করেন তাদের কিন্তু পরিবারে 5 থেকে 6 জন সদস্যদের নিয়ে এই 20,000 টাকা বেসিক দিয়ে কোনোভাবে থাকা সম্ভব হয় না। এজন্য তারা 35,000 টাকা এবং 12 সর্বনিম্ন 12টি গ্রেড রেখে 1:4 অনুপাতে বেতন ভাতা করার দাবি জানিয়েছেন। তারা দ্বিতীয় দাবিটি হলো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহাল। আপনারা জানেন 2015 সালে যে অষ্টম পে স্কেলটি গেজেট আকারে প্রকাশ হয়, সেখানে প্রত্যাহার করা হয় 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। এটি থাকলে কিন্তু সরকারি চাকরিজীবীরা নানাভাবে সুবিধা পেত। সেই সুবিধা কিন্তু সরকারি চাকরিজীবীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো সেই অষ্টম পে স্কেলের আগ পর্যন্ত বহাল ছিল সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে অষ্টম পে স্কেলটি বাস্তবায়ন করা হয়। সেজন্য টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডটি যেন পুনরায় বহাল করা হয় তারই কিন্তু দাবি জানানো হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি সংস্কার। সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন চালু, গ্র্যাচুইটি 90% থেকে উন্নীত করে 100% নির্ধারণের কথা বলা রয়েছে। পেনশন গ্র্যাচুইটি 1 টাকার বিপরীতে 500 টাকা নির্ধারণের কথা বলা রয়েছে, অর্থাৎ এটি কিন্তু দাবি হিসেবে জানানো হয়েছে। চতুর্থ যে দাবি সেটা হচ্ছে পদোন্নতি ও গ্রেড উন্নয়ন। ব্লক পোস্ট সহ সব পদে 5 বছর পর পর পদোন্নতির কথা বলা হয়েছে এবং টেকনিক্যাল কর্মীদের টেকনিক্যাল পদমর্যাদার কথা বলা হয়েছে। আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের গ্রেড ভেদে কিন্তু অনেকে দেখা যায় 10 এবং 12 বছর পরে যেয়ে একটি উচ্চতর গ্রেড পেয়ে থাকেন। সেটি পদ বিলুপ্ত করে প্রত্যেক 5 বছর পর পর সরকারি চাকরিজীবীরা যেন তাদের পদোন্নতি পেতে পারেন সেজন্যই কিন্তু তাদের দাবি জানানো হয়েছে। 5 নাম্বার যে দাবি হয়েছে সেটি হলো বার্ষিক বেতন বৃদ্ধি, অর্থাৎ বার্ষিক যে ইনক্রিমেন্ট আমরা পেয়ে থাকি 5% হারে, সেটি বলা হয়েছে স্কেল শেষ হলেও বার্ষিক ইনক্রিমেন্ট চালু রাখা। অনেকে জানেন চাকরির শেষ পর্যায়ে এসে তাদের স্কেল শেষ হয়ে যায়, অর্থাৎ তারা একটি সার্টেন ডাবলে বেতন পান এবং 5% ইনক্রিমেন্ট তাদের যোগ হয় না। এটি কিন্তু সরকারি চাকরিজীবীদের বৈষম্য করা হয়, কারণ মূল্যস্ফীতি কিন্তু বাড়তে থাকে। আপনি একটা সরকারি চাকরিজীবী তার গ্রেড স্কেলের সর্বশেষ পর্যায়ে চলে গেলেও আপনি সেখানে বেতন বাড়ান না, সেটি কিন্তু সরকারি চাকরিজীবীদের সাথে অবহেলা করা হয়। এজন্যই তারা চেয়েছেন যে বেতন যতটুকু থাকুক না কেন বেসিকের উপরে যেন তারা ইনক্রিমেন্ট পেতে থাকেন। 6 নাম্বার যে দাবির কথা বলা রয়েছে সেটি হলো রেশন ভাতা ও রেশন। সেটা হলো মুদ্রাস্ফীতি ও বাজার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সব ভাতা পুনরায় নির্ধারণ করা এবং রেশন ব্যবস্থা সকল সরকারি চাকরিজীবীদের জন্য চালু করা। এবং 7 যেটা বলা হয়েছে সেটা সরকারি চাকরিজীবীদের জন্য আশা করি একটি অনেক গুরুত্বপূর্ণ একটি দাবি, সেটি হলো বয়সসীমা ও বৈষম্যমূলক আদেশ বাতিল। সরকারি প্রবেশের বয়সসীমা 35 বছর উন্নীত করা, যেটি এখন 32 বছরের করা হয়েছে। অবসরের বয়সসীমা 62 বছর করা। ঠিকই শুনেছেন, অবসরের বয়সসীমাটা 62 বছরের করার কথা বলা রয়েছে। আমি মনে করি এটি খুবই ভালো একটি প্রস্তাব। 59 বছর থেকে এগিয়ে এসে 62 বছর করা হলে সরকারি চাকরিজীবীরা যারা শেষ বয়সে যে আর 2 থেকে 3টি বছর পেলে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা একটু হলেও তারা বেশি পায় এবং তারা কর্মের ভিতরে থাকলে শরীর এবং মন এবং মানসিক এবং শারীরিকভাবে তারা ভালো থাকেন। এজন্য 62 বছরে যদি অবসর ভাতাটা 62 বছর পর্যন্ত যদি অবসরের সময়সীমাটা উন্নীত করা যায় তাহলে আমি মনে করি খুবই ভালো একটি পদক্ষেপ নেওয়া হবে। এ সকল বিষয়গুলো অর্থাৎ 7 দফা দাবি কিন্তু তুলে ধরা হয়েছে আমাদের পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে। আশা করছি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা রয়েছে দীর্ঘদিনের সেটি তারা দেখবেন। যে দাবিগুলো আমাদের করা হয়েছে কোনো অযৌক্তিক দাবি করা হয়নি, দাবিগুলো মেনে নিবেন এবং শেষ অংশে এসে আমরা এখন জানবো যে বিএনপি তাদের মহল থেকে কি জানা যাচ্ছে। বিএনপি কিন্তু ইস্তিহারে উল্লেখই করে দিয়েছে যে তারা ইস্তিহারের ভিতরে উল্লেখ করে দিয়েছে যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করবে। আমরা জানি যে বিএনপি যে 5 বছরের সময়সীমা নিয়ে এসেছে, এই 5 বছরের ভিতরে তারা অবশ্যই পে স্কেলটি বাস্তবায়ন করবে। কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা কিন্তু 5 বছর পর্যন্ত যেতে চাই না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করতে চাই। আমরা জানি যে 15 তারিখ কালকে বা পরশু হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে বিএনপির কাছে চলে আসবে এবং মন্ত্রিপরিষদ সভা গঠন হয়ে যাবে। তখনই আস্তে আস্তে কার্যক্রম শুরু হবে। আমরা সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে যে সকল সংগঠন কাজ করে থাকে তারা কিন্তু কার্যক্রম শুরু করে দিবেন। কিভাবে রাজনৈতিক সরকারের সাথে ডিল করে কিভাবে জনাব তারেক রহমানের সাথে দেখা করা যায়, তাকে সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা জানানো হয়, সেই কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে। আর আমরা যতটুকু যা শুনতে পাচ্ছি ইনসাইডার নিউজের মাধ্যমে বিএনপিও কিন্তু পে স্কেলটি দিতে চায়, কিন্তু তারা এসে আগে দেখতে চায় যে অর্থনৈতিক অবস্থা কি রয়েছে, অর্থাৎ কতটুকু সুযোগ সুবিধা রেখে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা যে 22,000 কোটি টাকার কথা বলেছে তারা এসে দেখবে যে কতটুকু পরিমাণে বেসিক যদি বৃদ্ধি করে এই অর্থ বছর থেকে শুরু করা যায় তাহলে বেসিক বৃদ্ধিগুলি কত টাকা প্রয়োজন সেটি 22,000 কোটি টাকার ভিতরে হচ্ছে কিনা সে সকল পদক্ষেপ তারা নিবে। এবং আশা করছি যে এই অর্থ বছরে অর্থাৎ 25-26 অর্থ বছরে সরকারি চাকরিজীবী
চাকরিজীবীরা নবম পে স্কেলটি বাস্তবায়িত দেখতে পারবে। আপনি যদি সেটি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন, আমার ভিডিওতে লাইক করে দিবেন এবং ভিডিওটি নতুন এসে থাকলে অথবা আমার ভিডিও যদি আপনার সামনে এসে থাকে আমার ভিডিওতে ক্লিক করেছেন তাহলে দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে পে স্কেলটির যে অথেন্টিক এবং সত্য নিউজটি আপনার দোরগোড়া চলে যাবে এই ভিডিওর মাধ্যমে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।